আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের একাদশ অধ্যায়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং বাসায় অবস্থান থেকে তোমরা পড়ালেখা চালিয়ে যাচ্ছ। তোমরা বই খাতা নিয়ে রেডি হও। আমরা আজকে তোমাদের একাদশ অধ্যায়ের তথ্য ও উপাত্ত নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তথ্য উপাত্ত নিয়ে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে আলোচনা করেছি। তাহলে এই অধ্যায়ে আমরা আলোচনা করব তথ্য ও উপাত্ত। তথ্য ও উপাত্ত। তাহলে আমরা এই অধ্যায় শুরু করার আগে আমরা জানব যে তথ্য কাকে বলে। কোনো কিছু বিষয় সম্বন্ধে জানাটা হলো তথ্য। এটা হলো কি? তথ্য। এখন আমরা উপাত্ত কাকে বলে আমরা দেখব। তোমাদের বইয়ের একাদশ অধ্যায় 159 পেজে তোমরা যাও সেখানে। তাহলে আমরা প্রথমে শিখব উপাত্ত। প্রথমে দেখব পরিসংখ্যান কাকে বলে। পরিসংখ্যান কাকে বলে? তাহলে পরিসংখ্যান কাকে বলে, উত্তর কি হবে? তোমাদের বইতে আছে, সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাই হচ্ছে কি পরিসংখ্যান। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাই হচ্ছে পরিসংখ্যান। সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। আমি একটু আগে তোমাদেরকে তথ্য বলেছিলাম। মনে করো আমি একটা তথ্য জানলাম, এই তথ্যটা যদি আমরা সংখ্যার মাধ্যমে যদি প্রকাশ করি, সেটা কিসে পরিণত হয়ে যাবে? পরিসংখ্যানে পরিণত হবে। সেটা কি হবে? পরিণত হবে পরিসংখ্যানে। তাহলে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাই হচ্ছে পরিসংখ্যান। তারপর আমরা 2 নম্বরে শিখব উপাত্ত কাকে বলে। উপাত্ত কাকে বলে, কত প্রকার ও কি কি? কত প্রকার ও কি কি? উপাত্ত কাকে বলে, কত প্রকার ও কি কি? একটু আগে আমরা বলছিলাম যে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। তাহলে উপাত্তটা হবে কি? তথ্য বা ঘটনা নির্দেশক যে সংখ্যাটা ব্যবহার করি, এই তথ্যকে প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যাটা ব্যবহার করি সেটা হলো কি? উপাত্ত। তাহলে আমরা সংখ্যাকে কি লিখতে পারবো? তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাকে কি বলে? উপাত্ত বলে। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাকে উপাত্ত বলে। আমরা একটু আগে বলছিলাম সংখ্যাভিত্তিক তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। এই পরিসংখ্যান প্রকাশ করার জন্য আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেই সংখ্যাগুলো মূলত হলো উপাত্ত। এই সংখ্যা যেগুলো ব্যবহার করি সেগুলোর সংখ্যার মধ্যে আসলে কি থাকে? সেগুলো থাকে কি? তথ্য থাকে। যেমন তোমার বয়স কত? তোমার বয়স 10 বছর। 10টা হলো একটা সংখ্যা, কিন্তু 10টা সেটা সংখ্যা না, 10টা একটা তথ্য। এই তথ্যকে আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি। 10 একটা সংখ্যা। 10 তোমার বয়সটাকে আমরা একটা কিসের মাধ্যমে প্রকাশ করি? সংখ্যার মাধ্যমে প্রকাশ করি। এই সংখ্যার মাধ্যমে যে আমরা তথ্য প্রকাশ করলাম সেটা হলো কি? উপাত্ত। এখন উপাত্ত কত প্রকার? উপাত্ত সংগ্রহের ভিত্তিতে উপাত্ত 2 প্রকার। উপাত্ত
দুই প্রকার। কিসের ভিত্তিতে? সংগ্রহের ভিত্তিতে। অর্থাৎ আমরা যে তথ্যটা সংগ্রহ করলাম, আমরা যে তথ্যটা সংগ্রহ করে আমরা পরিসংখ্যান তৈরি করব, সেই তথ্যটা সংগ্রহের ভিত্তিতে আমরা এটাকে দুই ভাগে ভাগ করছি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করছি। তোমরা কি বলতে পারো যে সংগ্রহের ভিত্তিতে উপাত্ত দুই প্রকার কি কি? তোমরা ক্লাস 6 এবং 7 এ পড়েছো। তোমরা একটু মনে করতে পারো? আমাকে একটু মেসেজ করি, তোমরা যারা লাইভে আছো আমাকে একটু মেসেজ করে জানাও যে সংগ্রহের ভিত্তিতে উপাত্ত দুই প্রকার কি কি। কেউ কি তোমরা আমাকে একটু মেসেজ করো, যারা লাইভে আছো তারা আমাকে মেসেজ করে একটু জানাও যে সংগ্রহের ভিত্তিতে উপাত্ত দুই প্রকার কি কি। তোমরা কেউ লিখছো না। সংগ্রহের ভিত্তিতে উপাত্ত, তোমরা কেউ লিখতেছো না। সংগ্রহ করি আমরা তো উপাত্তটা কিভাবে সংগ্রহ করলাম? দুইটা পদ্ধতিতে আমরা উপাত্তটাকে সংগ্রহ করি। সেগুলো যেমন যথা, তোমরা কেউ লিখছো না, যথা এক নাম্বার হলো সরাসরি বা প্রত্যক্ষ উপাত্ত। সরাসরি বা প্রত্যক্ষ উপাত্ত অর্থাৎ তুমি সরাসরি একটা জিনিস দেখেছো, সেই জিনিসের আলোকে তুমি একটা পরিসংখ্যান তৈরি করেছো। একটা জিনিস তুমি নিজে দেখেছো যে একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে দুইজন লোক মারা গিয়েছে। তুমি সরাসরি সেটা দেখেছো যে দুইজন লোক মারা গিয়েছে, তুমি পরিসংখ্যান তৈরি করছো। তুমি যদি সরাসরি দেখে যে উপাত্ত তৈরি করবে সেটা হলো সরাসরি উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, তুমি সোজা নিজে নিজে দেখেছো। আরেকটা হলো কি, দুই নম্বর হলো মাধ্যমিক উপাত্ত, মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। আরেকটা হলো কি, মাধ্যমে, অর্থাৎ কোনো সোর্সে তুমি জানতে পারছো যে একটা ঘটনা ঘটছে, একটা তথ্য পাইছো, সেটা হলো কি মাধ্যমিক বা পরোক্ষ, অর্থাৎ অন্য কোনো ভাবে। যেমন আমরা একটু আগে বলছিলাম সরাসরি উপাত্ত, বলছিলাম যে তুমি সরাসরি নিজে যাইয়া দেখেছো যে দুটি লোক মারা গিয়েছে। কিংবা এখন মাধ্যমিক উপাত্তে যে তুমি কোনো একটা মাধ্যমে তুমি অন্য কারো, তোমার ভাইয়ের কাছে শুনেছো, কিংবা তুমি টিভিতে দেখেছো যে একটা দুর্ঘটনা ঘটছে, সেখানে দুইজন লোক মারা গিয়েছে। তুমি কোথায় দেখছো? সেটা টিভিতে। সেই তথ্যটা তোমার হলো মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। বুঝতে পারছো? আরেকটা হলো সাজানোর ভিত্তিতে উপাত্ত দুই প্রকার। সাজানোর ভিত্তিতে উপাত্ত দুই প্রকার। সাজানোর ভিত্তিতে উপাত্ত দুই প্রকার, এটা তোমরা ব্যবহার করো, সবসময় ব্যবহার করো। একটা হলো কি বিন্যস্ত উপাত্ত, একটা হলো অবিন্যস্ত উপাত্ত। যথা এক নম্বর হলো বিন্যস্ত উপাত্ত, তারপরে দুই নম্বর হলো অবিন্যস্ত উপাত্ত। এটা সম্বন্ধে তোমাদের আইডিয়া নিশ্চয় আছে। বিন্যস্ত মানে কি বিন্যাস করা, সাজানো আছে। হয়তো বড় থেকে ছোটতে সাজানো আছে, নতুবা ছোট থেকে বড়তে সাজানো আছে। আর এটা হলো অবিন্যস্ত, কোনো সাজানো নেই। এটাকে বিচ্ছিন্ন ভাবে বড় একটা ছোট একটা বড়, আগে একটা বড় মনে করো 2 5, আবার 2, তারপর 7, তারপর 5, তারপর 11, অর্থাৎ অবিন্যস্ত। ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজানো নাই। তাহলে একটা হলো কি বিন্যস্ত উপাত্ত, একটা হলো অবিন্যস্ত উপাত্ত। কৃষি ভিত্তিতে সাজানোর ভিত্তিতে উপাত্ত দুই প্রকার। একটা হলো বিন্যস্ত উপাত্ত, যেটা সাজানো থাকবে, হয় বড় থেকে ছোটর দিকে সাজানো থাকবে, নতুবা ছোট থেকে বড়র দিকে সাজানো থাকবে। আর একটা হলো কি অবিন্যস্ত, কোনো সাজানো থাকবে না। ক্লিয়ার? তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হলো পরিসংখ্যান কাকে বলে, তারপরে শিখলাম উপাত্ত কাকে বলে, উপাত্ত কত প্রকার ও কি কি। উপাত্ত দুই প্রকারের ভিত্তিতে আমরা দুইভাবে পাইছি। একটা হলো সংগ্রহের ভিত্তিতে উপাত্ত দুই প্রকার, যথা সরাসরি বা প্রত্যক্ষ উপাত্ত। আর একটা হলো কি মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। তারপর সাজানোর ভিত্তিতে উপাত্ত আবার দুই প্রকার, যথা একটা হলো বিন্যস্ত উপাত্ত, একটা হলো অবিন্যস্ত উপাত্ত। এখন আমরা যাব
আরো কিছু সংখ্যায় আমরা যাব। আরো কিছু সংখ্যা তোমাদের পরের পেজে কিছু সংখ্যা আছে, সেগুলো দেখো। একটা আছে শ্রেণী, একটা আছে কি শ্রেণী। শ্রেণী কাকে বলে? কোন পরিসংখ্যানকে যতগুলো ভাগে ভাগ করা যায় তা হলো শ্রেণী। তা হলো কি শ্রেণী। তাহলে কোন পরিসংখ্যানকে যতগুলো ভাগে ভাগ করা যায়, অর্থাৎ আমাদের একটা আছে 1 থেকে 50, এটাকে আমি 5 ভাগ করলাম, তাহলে প্রতি শ্রেণীতে কয়টা পড়বে? 10টা। অর্থাৎ আমরা যত অংশে এটাকে ভাগ করতে পারি সেটা হলো কি শ্রেণী। শ্রেণী সংখ্যা পরিসংখ্যান যতগুলোকে ভাগ করা যায় এটা হলো শ্রেণী। এবার আসো আমরা গণসংখ্যা কাকে বলে? গণসংখ্যা কাকে বলে? গণসংখ্যা কাকে বলে? তাহলে গণসংখ্যা কাকে বলে? আমরা যে শ্রেণীতে ভাগ করলাম, এই শ্রেণীতে যতগুলো গঠন সংখ্যা পাওয়া যাবে সেটা হলো তার গণসংখ্যা। অর্থাৎ এখানে যতগুলো আমরা যে শ্রেণীতে ভাগ করলাম সেই শ্রেণীতে যতগুলো গঠন সংখ্যা, অর্থাৎ যতগুলো সংখ্যা এখানে বর্তমান আছে সেটা হলো তার গণসংখ্যা। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা সম্বন্ধে আমরা আলোচনা করব, সেটা হলো তোমাদের বইয়ের 164 পেজে যাও। আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করব, কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এর একক কয়টি? এর একক কয়টি ও কি কি? কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এর একক কয়টি ও কি কি? উত্তর: উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জি প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এক নাম্বার হলো গাণিতিক গড়, 2 নাম্বার হলো মধ্যক, 3 নাম্বার হলো প্রচুরক। 1 নাম্বার হলো গাণিতিক গড়, 2 নাম্বার হলো মধ্যক, 3 নাম্বার হলো প্রচুরক। এই 3টা জিনিস দিয়ে আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করি। গাণিতিক গড় কি তোমরা গড় করেছো? তোমরা সাধারণ গণিতে তোমরা গড় করেছো। গড়ের সূত্র হলো কি? যোগফল ভাগ সংখ্যা। অর্থাৎ এই যোগফল ভাগ সংখ্যা দিয়ে আমরা যে গড়টা বের করব সেটা হলো কেন্দ্রীয় প্রবণতা একটা পরিমাপক। আবার মধ্যক, অর্থাৎ 10টি সংখ্যা আছে তার মাঝখানে যে সংখ্যাটা হলো সেটা হচ্ছে তার মধ্যক। আর হলো প্রচুরক। প্রচুরক কাকে বলে? প্রচুরক কাকে বলে? যে একটা পরিসংখ্যানের মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে সেটা হলো তার প্রচুরক। একটি পরিসংখ্যানের মধ্যে
যে সংখ্যাটি বেশিবার ব্যবহৃত হয়েছে, সর্বাধিকবার যে সংখ্যাটি ব্যবহৃত হয়েছে সেটা হলো তার প্রচুরক। এই তিনটা পদ্ধতিকে আমরা ব্যবহার করে আমরা অঙ্ক শিখব। এই তিনটা গাণিতিক গড় শিখব, আমরা মধ্যক শিখব, প্রচুরক শিখব। গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক শিখব। এখন আমরা শিখব যে আমরা কিভাবে সারণী তৈরি করি, গণসংখ্যা নিবেশন সারণী আমরা কিভাবে তৈরি করব, গণসংখ্যা নিবেশন সারণী কিভাবে আমরা তৈরি করব সেটা শিখব। এখন আমরা শিখব কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি, কিভাবে গণসংখ্যা তৈরি করা হয়, কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হয়। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য উত্তর, গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য আমরা 4টি ধাপ ব্যবহার করব। জনসংখ্যা সারণী তৈরির ধাপ 4টি। কয়টি? 4টি। যথা 1 নম্বর আমরা বের করব পরিসর। 1 নম্বর আমরা বের করব পরিসর। পরিসরের একটা সূত্র আছে, পরিসরের সূত্র তোমরা এখানে সাজিয়ে লিখে দাও। আমরা সূত্র প্রয়োজন আমরা পরে লিখব। 1 নম্বর পরিসর। 2 হলো শ্রেণী সংখ্যা নির্ণয়। 2 হলো শ্রেণী সংখ্যা নির্ণয়। 3 হলো শ্রেণী ব্যক্তি। 4 নম্বর হলো টেলি চিহ্নের মাধ্যমে, টেলি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয়। টেলি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা নির্ণয়। টেলি চিহ্নের মাধ্যমে এই 4টা পদ্ধতি ব্যবহার করে আমরা একটা পরিসর আমরা কি বের করব, গণসংখ্যা নিবেশন সারণী বের করব। এখন এই গণের প্রত্যেকটার জন্য এক একটা সূত্র আছে। এই পরিসরের জন্য একটা আমরা এখন সূত্রগুলো লিখব, সূত্রাবলী। আমরা এখন একটু সূত্রগুলো লিখব। যে সূত্রগুলো আছে আমরা সেই সূত্রগুলো একটু তোমাদের করব। 1 নাম্বার পরিসর। পরিসর 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 সমান হবে কি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। পরিসরের নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করব আর 1 দ্বারা যোগ করব। 2 নম্বরে আমাদের আসবে শ্রেণী সংখ্যা নির্ণয়। শ্রেণী সংখ্যা সমান, শ্রেণী সংখ্যার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। এটা আমাদের উত্তরটা আসবে লিখবো আমরা পূর্ণ সংখ্যায়। পূর্ণ সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা বললাম, যদি পরিসরকে শ্রেণী ব্যক্তি দ্বারা ভাগ দিলে যদি অপূর্ণ সংখ্যা আসে, কিন্তু আমরা লিখবো সবসময় কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। কারণ আমাদের মনে রাখতে হবে শ্রেণী সংখ্যা কখনো কি হবে না, ভগ্নাংশে হবে না। শ্রেণী সংখ্যা কখনো কি হবে না, ভগ্নাংশে হবে না। তাহলে আমাদের কি গেল, একটা গেল পরিসর, একটা হলো শ্রেণী ব্যক্তি। তারপর আমাদের গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। গাণিতিক গড় নির্ণয়। গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা 2টা সূত্র ব্যবহার করি।
গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র ব্যবহার করি। একটি হলো 3 নম্বর হলো গাণিতিক গড়। গাণিতিক গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি গাণিতিক গড় x বার সমান সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর যোগফল আর হলো নিচে হলো সংখ্যাগুলোর সংখ্যা, অর্থাৎ মোট সংখ্যাগুলো যেগুলো আমাদের যে সংখ্যাগুলো আমাদের হাতে আছে সেগুলোকে আমরা যোগ করব এবং যতগুলো সংখ্যা আছে তা দ্বারা ভাগ করব, তাহলে আমাদের গাণিতিক গড় চলে আসবে। আবার এটা হলো আমাদের পূর্বেকার গড়ের সূত্র, আমাদের আমরা যেগুলো আমরা পূর্বে ব্যবহার করেছি যে গড়টা, সেই গড়ের সূত্র। আবার একটা সূত্র আছে বিন্যস্ত ক্ষেত্রে, যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে গাণিতিক গড় সমান 1/n ইন্টু সামেশন অফ i সমান 1 to k fi xi। fi xi এখানে প্রত্যেকের পরিচয় আছে, যেখানে fi হলো গণসংখ্যা আর xi হলো শ্রেণী মধ্যমান। তাহলে গাণিতিক গড় এটা যদি এই সারণীভুক্ত হয় তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব যে গাণিতিক গড় সমান 1/n ইন্টু সামেশন অফ i সমান 1 to k fi xi, যেখানে fi টা হলো গণসংখ্যা, xi হলো শ্রেণী মধ্যমান। আবার এখানে একটা দেখো n আছে, n টা হলো মোট গণসংখ্যা, তাহলে আমাদের এটা গেল গাণিতিক গড়ের সূত্র। এটা কি গেল? গাণিতিক গড়ের সূত্র। মধ্যক নির্ণয়। মধ্যক সমান, মধ্যকের সূত্র আমাদের দুইটা, মধ্যক হবে কয়টা? দুইটা। এক নাম্বার হলো, আমরা এটা মুছে দিই, মধ্যকের সূত্র আমাদের, মধ্যকের সূত্র গণসংখ্যা n এর মান গণসংখ্যাকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি, n এর মান যদি বিজোড় হয় তবে মধ্যক সমান n প্লাস 1/2 তম পদ। গণসংখ্যা যদি n হয়, n এর মান যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা কত? যেমন 3, 5, 7 এরকম যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে কে? n প্লাস 1/2 তম পদ। আবার গণসংখ্যা n এর মান যদি জোড় সংখ্যা হয় তবে
জোড় সংখ্যা হয় তবে মধ্যক সমান সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। n/2 তম পদ n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, অর্থাৎ n এর মান যখন জোড় সংখ্যা হবে তখন মধ্যক নির্ণয় সূত্র হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। আবার n এর মান যখন বিজোড় হবে তখন মধ্যক সমান হবে n প্লাস 1/2 তম পদ। তোমরা কি বুঝতে পারছো? কোনো যদি সমস্যা হয় তোমরা আমাকে একটু প্রশ্ন করে জানাতে পারো। হ্যাঁ, জান্নাতুল মাওয়ান লামিয়া আছে লাইনে। লামিয়া, কোনো যদি প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র শেষ হলো। তারপরে আমরা তো প্রচুরক কিভাবে বের করে আমরা প্রচুরক একটা পরিসংখ্যানের সর্বাধিক উপাত্ত যেটি সর্বাধিকবার ব্যবহৃত হয়েছে সেটা হলো কি আমাদের প্রচুরক। এখন আমরা অনুশীলনীতে চলে যাব। অনুশীলনীর আমরা অনুশীলনীর 9 নম্বর অঙ্কটা আমরা করব। আমরা একটা সারণী তৈরি করব। আমরা একটা সারণী তৈরি করতে শিখব কিভাবে আমরা সারণী তৈরি করে। যে 9 নম্বরে যে একটা দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে, যে উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্ত দিয়ে আমরা একটা সারণী তৈরি করা শিখব। আমরা প্রথম কাজ কি শিখবো, আমরা এই প্রাপ্ত নাম্বারগুলো থেকে সরাসরি গড় নির্ণয় করতে বলা হয়েছে। প্রাপ্ত নাম্বারগুলো থেকে সরাসরি গড় আমরা প্রথমে করব সরাসরি গড়, তারপর আমরা সারণী তৈরি করব। প্রথম কাজ করব আমরা সরাসরি গড়। অনুশীলনী 11 আমরা 9 নম্বরে বলছে যে 25 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলো। কতজন শিক্ষার্থী? 25 জন শিক্ষার্থী বার্ষিক নাম্বার নিচে দেওয়া হলো। তাহলে দেওয়া আছে 25 জন শিক্ষার্থীর, এটা ক, আমরা ক দিয়ে শুরু করি। 9 ক, 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের যোগফল সমান, প্রত্যেকটা নাম্বারগুলো এখানে তুলতে হবে। 72 যোগ 85 যোগ 78 যোগ 84 যোগ 78 যোগ 75 যোগ 79 যোগ 67 যোগ 88 যোগ 80 যোগ 74 যোগ 77 যোগ 79 যোগ 69 যোগ 74 যোগ 73 যোগ 83 যোগ 65 যোগ 75 যোগ 69 যোগ 63 যোগ 86 যোগ 66 যোগ 71 সমান সমান। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25টা তো হলো না।
72, 85, 78, 84, 78, 75, 79, 67, 88, 80, 74, 77, 79, 69, 74, 73, 83, 65, 75, 69, 63, 63, 75 বাদ গেছে 86, 71, তারপরে যোগ হলো 75 সমান সমান, তোমরা এটা যোগ করে তোমরা বের করতে হবে এটা কত। এটা যোগ করলে হবে 1875, 1875। এখন আমাদের সুতরাং সরাসরি গড় সমান, সরাসরি গড় সমান যোগফল, সূত্রটা কি ছিল, যোগফল আর নিচে হলো কি সংখ্যা, যোগফল নিচে হলো সংখ্যা। তাহলে যোগফল আমরা কত পাইছি 1875 আর সংখ্যা হলো কত 25, সংখ্যা হলো 25 সমান সমান কত হয়, ভাগ করলে কত হয় দেখো তো, 1875 ভাগ 25। হ্যাঁ লামিয়া হিসাব করে দেখো তো সংখ্যাটা কত হয়, এটা ক্যালকুলেটরে ভাগ করো কত হয় দেখো তো, 1875 ভাগ 25 সমান সমান হয় কত 75। তাহলে এটা হলো আমাদের সরাসরি গড়, এটা হলো আমাদের কি সরাসরি গড়, এটা হলো আমাদের সরাসরি গড়। সরাসরি গড় কত 75, সরাসরি গড় কত 75। এখন আমরা যাব খতে। এখন খতে যাওয়ার জন্য আমরা এই প্রথম কাজ ছিল কি, আমরা নিবেশন সারণী তৈরি করব এবং সারণী থেকে গড় নির্ণয় করব। আমরা আগে নিবেশন সারণীটা কিভাবে করে আমরা একটু আগে শিখছিলাম। এখানে সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান কত দেখো তো, সর্বোচ্চ মান 88, সর্বোচ্চ মান হলো 88, সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান 63, সর্বনিম্ন মান 63, সর্বনিম্ন মান 63। সুতরাং আমরা একটু আগে পরিসর শিখেছিলাম, পরিসর সমান হবে, পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, তারপরে হলো যোগ 1, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। তাহলে সমান সমান সর্বোচ্চ মান হলো 88 বিয়োগ 63 যোগ হলো 1। তাহলে কত হয় 88 থেকে 88 বিয়োগ 63 যোগ 1 সমান সমান কত 26, কত 26। তাহলে আমরা পরিসর পেলাম কত 26। এখন আমরা যাব কিসে, আমরা একটু আগে যে তোমাদেরকে কিভাবে গণসংখ্যা নির্বাচন সারণী করতে হয় সেখানে আরেকটা ধাপ কি ছিল, যে শ্রেণী সংখ্যা নির্ণয়। সুতরাং এখানে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে কত 5, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা সমান, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা সমান, শ্রেণী সংখ্যার সূত্র কি ছিল, শ্রেণী ব্যাপ্তি নিচে উপর হলো কি পরিসর, উপর হলো পরিসর, শ্রেণী ব্যাপ্তি পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি সমান সমান কত, শ্রেণী ব্যাপ্তি পরিসর হলো 26
আর শ্রেণী ব্যক্তি হলো 5 সমান সমান কত হয় 26/5 হয় 5.5.2। এটাকে তুমি এইভাবে কাছাকাছি নিবে কি সমান সমান 6, এটা লিখবে কি পূর্ণ সংখ্যা। আমরা একটু আগে বলেছিলাম শ্রেণী সংখ্যা কখনো কি হবে না দশমিকে হবে না, কারণ শ্রেণী সংখ্যা কখনো দশমিকে হয় না। তাহলে আমরা শ্রেণী কয়টা পেলাম 6টা পেলাম। শ্রেণী আমরা সাজাবো কি জানেন নিবেশন সারণী সাজাবো। এবার আমরা 6টা দিয়ে সারণী সাজাবো। শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি 5 ধরে নিবেশন সারণী তৈরি করা হলো। শ্রেণী ব্যক্তি 5 ধরে নিবেশন সারণী তৈরি করা হলো। আমরা এখানে যা চাইছে আমরা সেটা আগে সারণীটা তৈরি করব, তারপর আমরা গড় কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে যাব। আগে আমরা সারণীটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। এখানে আমাদের শ্রেণী কয়টা 6টা, তাহলে গড় হবে উপরে নিচে গড় হবে 8টা। উপরে একটা হেডিং লেখার জন্য একটা থাকবে, নিচে একটা যোগ করার জন্য থাকবে, তাহলে হবে 8টা 2 3 4 5 6 7 8। তোমরা আমার সাথে সাথে এটা গড়টা তৈরি করো, তাইলে তোমাদের সাথে সাথে শেখা হয়ে যাবে। শিক্ষার্থীরা যারা লাইভে আছো আমার সাথে সাথে এটা তৈরি করে ফেলো। তাহলে আমরা শ্রেণী সংখ্যা ছিল আমাদের 6টা, আমরা এখানে গড় উপর নিচে গড় করলাম 8টা, আর আমরা পাশাপাশি গড় করব 3টা। কয়টা গড় করব 3টা। সারণী তৈরি করার জন্য আমরা 3টা পাশাপাশি গড় করব। একটা হলো শ্রেণী সংখ্যা শ্রেণীর গড়, একটা হলো টেলির গড়, একটা হলো গণসংখ্যা। তাহলে এটা হলো শ্রেণী ব্যক্তি, এটা হলো টেলি, এটা হলো টেলি, এটা হলো গণসংখ্যা। একটা হলো শ্রেণী ব্যক্তি, একটা হলো টেলি, একটা গণসংখ্যা। এই 3টা তাহলে পাশাপাশি গড় হবে 3টা। সারণী তৈরি করার জন্য পাশাপাশি গড় হবে 3টা, আর উপরে নিচে গড় হবে, যেহেতু শ্রেণী আছে 6টা, উপরে নিচে গড় হবে 8টা। ঠিক আছে, এখন আমরা শ্রেণী ব্যক্তি আমাদের শুরু সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কত, সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা কত ছিল আমরা পাইছিলাম 63। তাহলে আমরা 63 থেকে 5 গুনবো। 63 থেকে 5 মানে কত 63 64 65 66, 63 64 65 66 67। তাহলে 63 থেকে 67 পর্যন্ত হলো 5 67। তারপরে 68 থেকে কত 68 69 70 71 72 72। এখন এবার এটা এখানে চলে আসবে 73 থেকে 77 78 থেকে 82, তারপর 83 থেকে 83 থেকে 87, তারপরে 88 থেকে কত হবে 88 থেকে 92, 88 থেকে 92। এখন আমাদের সর্বোচ্চ আছে কত 88। এখন আমরা দেখব আমরা সিরিয়ালি একটার পর একটা যাব। প্রথমে আছে কত তোমরা বইতে ধরো, তোমরা বইতে হাত দাও, বইতে প্রথমে আছে কত 72। 72 কোথায় পড়ছে এখানে 72 পড়ছে। আমরা এই যে 68 থেকে 72 এর ঘরে আমরা দাগ দিলাম এক দাগ। তারপর আছে কত 85, 85 এখানে পড়ছে। তারপর আছে কত 78, 78 এর ঘর এটা। তারপর আছে কত, তারপর আছে 84, 84 ঘর কোনটা 84 ঘর এটা। তারপর আছে 84 পরে আছে 78, 78 ঘর এটা। তারপর আছে 75, 75 এটা। তারপর 69 ঘর 69, 68 থেকে 72 পর্যন্ত 69 আছে। তারপর আছে 67, 67 এখানে। তারপর আছে 88, 88 একদম নিচে শ্রেণীতে 88। তারপর 80, 80 কোথায় আছে এখানে 80। তারপর আছে 74, 74 কোথায় এখানে 74। তারপর আছে 77 কোথায় 77 এখানে।
তারপর আছে 79, 79 কোথায়? এখানে। 79 পরে 69, 69 গড় এখানে 69। তারপর আছে 74, 74 গড় এটা। তারপর আছে 73, 73 4। এই চারটা হয়েছে, পাঁচটা যখন হবে তখন আমরা এটাকে ক্রস করব। 73, 73 পরে 83, 83 গড় এখানে। তারপর 65, 65 গড় এখানে। তারপর আছে 75, 75 গড় এখানে। তারপর আছে 69, 69 এটা। 63 এখানে আছে। তারপর 75, 75 গড় এখানে। তারপর 86, 86 গড় এটা। 66, 66 এখানে। 71, 71 এখানে। এই যে এটা চারটা আছে, তাহলে কয়টা হবে? পাঁচটা হবে, ক্রস দিয়ে পাঁচটা হবে, ক্রস দিয়ে পাঁচটা হবে। এই 71। তাহলে আমরা কয়টা পেলাম? এখানে পেলাম চারটা, এখানে পেলাম পাঁচটা, এখানে পেলাম 5 আর 2 7টা, এখানে পেলাম চারটা, এখানে পেলাম চারটা, এখানে পেলাম একটা। তাহলে মোট গণসংখ্যা কত পেলাম? তাহলে মোট আমরা কয়টা পেলাম? মোট মোট n সমান, দেখো এখানে কয়টা হলো? 4 5 9, 9 7 16, 16 4 20, 20 4 24, 24 থেকে 25। এটা হলো আমাদের সারণী তৈরি। এটা হলো আমাদের কি? সারণী তৈরি। তোমরা দেখো, তোমরা কোথাও বুঝতে যদি সমস্যা হয় আমাকে একটু বলো। তোমাদের যদি কোনো বুঝতে কোথাও সমস্যা হয় আমাদের একটু বলো। আর আজকের ক্লাস আমরা এই পর্যন্তই করব। আগামী ক্লাসে আমরা পরবর্তী যে সারণীতে কিভাবে আমরা গড় নির্ণয় করতে হয় আমরা সেটা শিখব এবং পরবর্তী অংশে যাব। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আমরা যে পর্যন্ত লেগেছি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে তোমাদের আরো কিছু বোঝা হবে এবং তোমরা বইটা পড়বে। এবং আমরা পরবর্তী ক্লাসে, আমরা আগামী যে ক্লাসটা হবে সেই ক্লাসে এই সারণী থেকে আমরা কিভাবে গড় নির্ণয় করে সেখানে যাব। আজকের ক্লাসে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।